ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা আইএসএল ক্লাব তারা কিন্তু অন্ততপক্ষে প্রায় যে লাস্ট মিটিংটা হয়েছিল ফুটবল হাউসে না অবশ্যই মিনিস্ট্রির যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে 14টা আইএসএল ক্লাব তারা নাকি সম্মতি জানিয়েছিল যে আমরা আইএসএল খেলবো। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে যে বেশ কিছু ক্লাব তারা কিন্তু আবারও চিঠি পাঠিয়েছে এআইএফএফকে এবং স্পোর্টস মিনিস্ট্রিকে। তাদের এখনও কিছু ক্ল্যারিটি দেখতে বাকি রয়েছে। তারা এখনও কিছু প্রশ্ন পাঠিয়েছে, তার উত্তর যথাযথ না এলে তারা আদৌ পার্টিসিপেট করবে কি না, দের ইজ এ বিগ কোশ্চেন। সেই ক্লাবগুলো কারা? অন্তত শুরু থেকে যে ক্লাবগুলো আলোচনার মধ্যে ছিল, যেমন বেঙ্গালুরু এফসি, যেমন মুম্বাই সিটি এফসি, যেমন গোয়া, যেমন কেরালা, চেন্নাই, ওড়িশা, সেই ক্লাবগুলোই কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওটা মেনলি ফোকাস করব যে যে ক্রাইসিসটা এসেছে, ফিনান্সিয়াল যে ক্রাইসিস এসেছে, এবং সেটাকে ভরপাই করার জন্য ক্লাবগুলোর সোল টার্গেট হচ্ছে যে প্লেয়ারদের পে কাট, প্লেয়াররা এই মুহূর্তে যা স্যালারি পাচ্ছে তার উপর একটা বড় কাট আনতে চলেছে। সেই বিষয় নিয়ে আমার কি মতামত রয়েছে। আর একটা কথা যে আইএসএল সম্ভবত ডিডি স্পোর্টসে দেখতে পাওয়া যাবে, যেহেতু এখানে সরকারের একটা ইনভলভমেন্ট হয়ে গেছে অলরেডি, আমরা সম্ভবত ডিডি স্পোর্টসে আইএসএল দেখতে পাবো। এবার ব্যাপারটা হচ্ছে যেটা মেন ব্যাপার, যে ফিনান্সিয়াল ক্রাইসিস। দেখো কি এআইএফএফ চাইছে, ক্লাবগুলো কতটা খরচা করছে না করছে, এটা তো সবার কাছে ট্রান্সপারেন্ট ওয়েতে এসে গেছে। মানে মোটামুটি এখনও অবধি যা সিচুয়েশন, যে যাবতীয় যা কিছু খরচা, টোটাল লিগের যে এক্সপেন্স রয়েছে, লিগটা চালাতে যে খরচা রয়েছে, সিঙ্গেল লেগড হোম অ্যাওয়ে ফরম্যাট 6টা-7টা এরকম একটা রেশিওতে, সেটা করতে গিয়ে যা কিছু খরচাপাতি হবে ক্লাবগুলোর হবে। সেই অর্থে এআইএফএফের কিন্তু খরচাপাতি হবে না। এআইএফএফের যা কিছু খরচা রয়েছে সেটা কিন্তু ওই তোমার যে রেফারিং পারপাসে রয়েছে, এবং মোটামুটি আরও যে বিভিন্ন প্রমোশনাল পার্সোনাল যেটা এআইএফএফের প্রমোশনাল সেখানে রয়েছে। মেন যা খরচা সেটা কিন্তু হবে আইএসএল ক্লাবগুলোর। এবং আইএসএল ক্লাবগুলো দেখছে যে এই শর্ট টাইমের মধ্যে আমাকে এই খরচাটা করতে হবে। এবং ন্যাচারালি যখন তোমার লিগটা ছোট হয়ে যাচ্ছে, স্পন্সর আমাদের এখানে কম আসবে। আমরা জানতাম এতদিন ফুটবলে বা ক্রিকেটে বা বিভিন্ন স্পোর্টসে, বিভিন্ন ফিল্ডে যে ধরনের বেটিং কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু অবাধে তাদের একটা কন্ট্রিবিউশন থাকতো, সেটা অলরেডি সরকার থেকে কিন্তু বন্ধ হয়েছে। তো সেই টাকাটা ইন্ডিয়ান ফুটবলে আর ফ্লোট হবে না। তো একটা স্পন্সরশিপের অভাব থাকছে। জেনুইন কোম্পানিজ তারা এই ছোট্ট সময়ের জন্য স্পন্সর করবে না। হোম ম্যাচের সংখ্যা কমে যাচ্ছে, সবথেকে বড় কথা। ক্লাবগুলোর ম্যাচ তো কমছেই, হোম ম্যাচের সংখ্যা কমছে। তো জার্সিতে যে সমস্ত ছোটো ছোটো স্পন্সররা আসতো, তারাও কিন্তু এলেও এতটা অ্যামাউন্ট দেবে না যেটা তারা একটা ফুল সিজনের জন্য দিত। যে গেট রেভিনিউ রয়েছে সেটা ডেফিনেটলি কমবে। এবং যখন তোমার ম্যাচের সংখ্যা হোমে কমে যাচ্ছে, তখন কিন্তু তোমার যে টিকিট সেলের রেভিনিউ রয়েছে সেটাও ডেফিনেটলি কমবে, এবং সেটা একটা বিরাট অঙ্কের কমবে, যারা অন্ততপক্ষে সেই রেভিনিউটাকে জেনারেট করতে পারতো। তো এই প্রবলেমগুলোর জন্যই যে ধরনের দাবি আইএসএল ক্লাবগুলো জানিয়েছে, তার মধ্যে প্রধান একটা বড় দাবি, যেটা ইন্টারনাল তাদের দাবি, যে যে সমস্ত প্লেয়াররা যথেষ্ট হায়ার স্যালারিতে রয়েছে এবং খুবই আকাশ ছোঁয়া স্যালারি, তাদের সেই স্যালারি থেকে তাদেরকে পে কাট নিতে হবে, এবং এই ক্রাইসিসে তাদের সেই পে কাট নেওয়াটা দরকার। এবার ডেফিনেটলি এখানে তুমি একবার প্লেয়ারদের পক্ষে দেখবে যে এই যে একটা মেস ক্রিয়েট হয়েছে, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যে ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে সামনে নিয়ে আসা হচ্ছে, এই পার্টিকুলার ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য কিন্তু এই প্লেয়াররা কেউ দায়ী না। সেটা টপ লেভেলের প্লেয়ার হতে পারে, সেটা মিড লেভেল প্লেয়ার হতে পারে, সেটা ইয়াং প্লেয়ার হতে পারে যারা খুবই কম প্রাইসে ক্লাবে ফুটবলটা খেলে, এরা কিন্তু কেউ দায়ী না আজকের এই মেচটার জন্য। রিমেম্বার, আমাদের ইন্ডিয়ান ফুটবলের যে ডাউনফল হয়েছে, আমরা যেভাবে ন্যাশনাল টিমকে পারফরমেন্স করতে দেখেছি, সেখানে প্লেয়ারদের দায়ী রয়েছে, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু আজকের এই সিচুয়েশনের জন্য এই প্লেয়াররা কিন্তু দায়ী নয়। তাহলে তাদের কেন পে কার্ড নিতে হবে? আবার উল্টো দিকে এটাও ভাবা দরকার যে তারা যদি এই পে কার্ডটা না নেয় এই অল্প সময়ের ফুটবলটার জন্য বা একটা বিগ অপারেশনস চালাতে গেলে, তাহলে কিন্তু কোথাও ওনাররা যারা ক্লাবগুলোকে চালাচ্ছে তাদের কিন্তু ক্ষতি হবে। এবং আমরা খুব ভালো করে জানি যে তারা যদি একবার ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তার রেজাল্ট কিন্তু একটাই, আইদার তারা পরবর্তী সিজন থেকে ধীরে 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 নিজের টিম থেকে পুরো ইনভলভমেন্টটাকে সরিয়ে নেবে, এবং অন্ততপক্ষে 2-3টে সিজন পর আমরা দেখবো যে তারা শাটডাউন করে ফেলছে, অর্থাৎ একটা জোন থেকে বা একটা সেকশন থেকে ফুটবল হয়তো বন্ধ হয়ে যাবে। অথবা এমনটাও হতে পারে যে তারা এমনভাবে টিম তৈরি করলো যে যে প্লেয়ারকেই তারা নিচ্ছে খুবই কম প্রাইসে নিচ্ছে, অর্থাৎ সেই টিম যেমনই খেলুক না কেন, যেমনই তার সাপোর্ট বেস থাকুক না কেন, যেমনই তার পপুলারিটি থাকুক না কেন, কোনো বড় প্লেয়ার চাইলেও কিন্তু তার যে ডিমান্ডিং স্যালারি রয়েছে সেখানে সে খেলতে পারবেন না। তো এটাও একটা কিন্তু একটা পার্সপেক্টিভ, এবং আমার পার্সোনালি এখানে ফিল হয়
যে আমরা যদি এখানে লার্জার ইন্টারেস্টটা দেখি, তাহলে কোথাও কিন্তু প্লেয়ারদের একটা মিনিমাম পে কাট নেওয়া দরকার। আর ওনারদেরও এখানে প্রেশার দেওয়া উচিত না যে তোমরা ম্যাক্সিমাম পে কাট নাও। মানে ধরে নাও এখানে একটা প্লেয়ার যাকে তুমি 1 কোটি টাকার ডিলে সাইন করিয়েছিলে, সে এবার 1 কোটির ভ্যালুয়েবল প্লেয়ার কি নয় সেটা একটা বিতর্কের বিষয়, আমরা যতই বলি না কেন সেটা একটা বিতর্কের বিষয়। কিন্তু যে প্লেয়ার 1 কোটির অ্যামাউন্টে সিগনেচার করেছিল, তাকে যদি বলা হয় তুমি 10 লাখ টাকা নাও, ডেফিনেটলি সেই প্লেয়ারটা নেবে না, এবং সেটা নেওয়াটাও অনুচিত কাজ হবে। তাকে এমন একটা অ্যামাউন্ট দাও যাতে তুমি অন্ততপক্ষে তার কন্ট্রাক্ট যেটা রয়েছে সেটাকেও একটা মান্যতা দিচ্ছ, এবং মোটামুটি সেই অ্যামাউন্টটা তার যে ক্যাটাগরি রয়েছে বা তার যে লেভেল রয়েছে সেটাকেও জাস্টিফাই করছে। এটা গেল 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে একটা পুরো অংশের প্লেয়াররা রয়েছে বা অন্ততপক্ষে ম্যানেজমেন্টের সাথে জড়িত বিভিন্ন মানুষজন রয়েছে, সবাই বলছে আমরা পে কাট নিতে রাজি রয়েছি। যেমন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ সবাই অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে, ম্যানেজমেন্টে যারা রয়েছে, তারা সবাই বলেছে আমরা পে কাট নেওয়ার জন্য রেডি আছি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার হ্যাজ টু সার্ভাইভ। ওনার যদি সার্ভাইভ না করে তাহলে কিন্তু পরবর্তী সিজনে আমরা আবারও ফুটবলটাতে দাঁড়াতে পারবো না, সেটা আমাদের জন্য কিন্তু একটা ড্রাস্টিক ফেলিওর হবে। তো এরকম এক্সাম্পল হয়তো আস্তে আস্তে অনেক ক্লাবই সেট করবে। কেউ হয়তো প্রকাশ্যে বলছে যে আমার প্রবলেম হচ্ছে, পে কাটটা নাও। আবার কেউ একটু ঘুরিয়ে বলছে, যেমন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, তিনি মিডিয়াতে বাইট দিয়েছেন যে ইনভেস্টরদের কথাও কিন্তু ভাবতে হবে। যদি কেউ কোনো ক্লাবে প্লেয়াররা যদি পে কাট নেওয়ার জন্য রাজি হয়ে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সেটা ভালো। কারণ ইনভেস্টর যারা এখানে টাকাটা ঢালছে তাদের কথাও কিন্তু দিনের শেষে চিন্তা করতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা আইএসএল ক্লাবেই যারা টাকা ঢালছে তাদের অন্ততপক্ষে এখান থেকে তো বিরাট কিছু লাভ হয় না, কিন্তু তাদের এটাও মাথায় রাখা দরকার যে যেভাবে মার্কেটটা ইনফ্লেটেড হয়ে গেছে, এখন এসে কেউ বলতেই পারে যে এর জন্য এ দায়ী, ও দায়ী, সে দায়ী, কিন্তু আলটিমেট কেউ তো একটা দায়ী, বা অন্ততপক্ষে সেই একজনকে দায়ী করতে গিয়ে সবাই তো সেই রাস্তাতে অলরেডি চলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অর্থে তো কোনো ক্লাবই আর বেঁচে নেই যে কোনো না কোনো সিঙ্গেল প্লেয়ারের জন্য মার্কেটটাকে ইনফ্লেট করেনি, প্রয়োজনের থেকে অনেক বেশি তার জন্য ট্রান্সফার ফি জমা দেয়নি, প্রয়োজনের থেকে অনেক বেশি স্যালারি বা অনেক বেশি বোনাস তাকে অফার করেনি। তো মার্কেট অলরেডি ইনফ্লেটেড হয়ে গেছে। কেউ হয়তো একটা শুরু করেছিল, কারণ পৃথিবীতে কোনো না কোনো জিনিস কোনো একজনকে শুরু করতে হয়, তারপর যে সেটাকে কন্টিনিউ করছে তার অন্ততপক্ষে অন্য কাউকে আর দোষ দেওয়ার মতো সিচুয়েশানে সে থাকে না, কারণ সেও সেই একই পথের পথিক হয়ে যায়। তো এইটাও কিন্তু ক্লাবগুলোকে মাথায় রাখতে হবে, ইনভেস্টরদের মাথায় রাখতে হবে যে আমার যে প্লেয়ারের যে ভ্যালু রয়েছে এবং যে প্লেয়ারের থেকে একটা আমার ক্লাব যা পাচ্ছে তাকে সেই টাকাটাই দেওয়া দরকার, তার থেকে বেশি দিলে কিন্তু মার্কেটটা এইভাবেই নষ্ট হয়ে যায়। তোমাদের কি ওপিনিয়ন রিগার্ডিং দিস থিং? অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আগামী দিনে কতগুলো প্লেয়ার এই পে কাটে রাজি হবে, কতগুলো ক্লাব রাজি, মানে কতগুলো প্লেয়ার রাজি হবে না, বা বিশেষ করে কোন কোন ক্লাব থেকে বিদ্রোহ অনেক বেশি আসবে, এখানে ওনার ভার্সেস প্লেয়ার সিচুয়েশন আমরা দেখব কি না আগামী দিনে লং টার্মে, যে ওনাররা আর ফুটবলে ইন্টারেস্টেড থাকবে কি থাকবে না, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে। টোটাল বিষয়টা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।